আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন গ্রামার ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকে মূলত আলোচনা করব আমরা ভার্ব নিয়ে। ঠিক আছে, আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। তো দেখা গেছে আগে একটু কথা বলে নেই যে ভাইয়া ভার্ব তো সবাই জানি, ভার্ব কাজ। তবে আমরা যখন ভার্বগুলা ডিটেলসে পড়তে যাই আমরা অনেক সময় দেখি এমন কিছু ভার্ব আছে যেগুলো আগে শুনি নেই। যেমন স্টেটিভ ভার্ব আছে, পজিটিভ ভার্ব আছে, রেসিপ্রোকাল ভার্ব আছে। আরে এইসব ভার্ব আবার কি? আবার অনেক সময় দেখি আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলা এগুলা বুঝি না। আবার অনেক সময় আমরা জিরান্ট, পার্টিসিপল, এই ব্যাপারগুলা কি এগুলা নিয়ে সবসময় কনফিউশন থাকি। তো আজকের ক্লাসে আমরা ভার্বের যত ডিটেলস আছে সবগুলা ক্লিয়ার করব। আমরা জানি ভার্ব ছাড়া কিন্তু আসলে কোনো সেন্টেন্স হয় না। ভার্বকে একটা সেন্টেন্সের প্রাণ বলা হয়। ভার্বকে কি বলা হয়? একটা সেন্টেন্সের প্রাণ। আপনি ভার্ব ছাড়া কখনো একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন না। আবার এই ভার্বের উপর ডিপেন্ড করেই আপনি কিন্তু বিভিন্ন গ্রামাটিক্যাল রুলসে কনভার্ট করতেছেন, রাইট? তো আজকে আমরা ভার্বের পরিপূর্ণ ডিটেলস পড়ব। আচ্ছা দেখো, প্রথমে আসো ভার্বকে যদি আমরা একটু দেখি, দেখো একটু ছক আকারে দেখি। হ্যাঁ, ছক আকারে দেখলে কি এটা একদম মনে থাকে বেশি। যেমন আমি যত ক্লাসই করাইছি বেশিরভাগ ছক আকারেই করাই। দেখো প্রথমে আসি ভার্ব, রাইট? এই ভার্বটাকে প্রধানত দুইটা ভাগে প্রথমে ভাগ করা হয়। কয়টা ভাগে? দুইটা ভাগে। একটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব, অনেক জায়গায় ফিনিট বলে, এটা তোমাদের ব্যাপার, সমস্যা নেই, উচ্চারণে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে আমাকে এইটাই বলতে হবে এরকম কোনো সমস্যা নেই, কারণ দেখা গেছে এক এক জায়গায় উচ্চারণ এক এক রকম হয়। আমেরিকান উচ্চারণ একরকম, ব্রিটিশের উচ্চারণ একরকম। আর আমরা বাংলা ভাষা দিয়ে ইংলিশটা শিখছি, তো সেই কারণে বাংলা ভাষার উচ্চারণগুলো একটু আমরা দেখা গেছে আমাদের দেশে ক আছে, খ আছে, তো এই কারণে আমরা ওই ক দিয়ে উচ্চারণ করি, আবার খ দিয়ে আলাদা করে ফেলছি। আমাদের দেশে প আছে, আবার তুমি যদি দেখো ফ আছে, এই কারণে আমরা পেন বলি, ফেন বলি না, রাইট? তো দেখা গেছে আমাদের দেশে আসলে বর্ণমালা অনেকগুলা, তো এই কারণে আমাদের দেশের উচ্চারণগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, আমরা নিজেরাই আলাদা করে ফেলছি। বাট বাহিরের দেশে তুমি যদি দেখো ইংলিশ লেটার হলো 26টা, রাইট? তো এই 26টা দিয়ে ওরা মনে করো আমরা যেটাকে প দিয়ে উচ্চারণ করতেছে ওরা এটাকেও ফ এরকম উচ্চারণ করতেছে, আবার যেটাকে ফ দিয়ে বলতেছে ওইটাও তারা কি করতেছে, এরকম টাইপের উচ্চারণ করতেছে, রাইট? মানে ওইটা আবার এফ এর মতো উচ্চারণ। আচ্ছা যাই হোক, ওগুলো না যাই, যেটা করতেছে সেটা দেখি। ভার্ব দুই রকমের হয়, প্রথমে ফাইনাইট, আরেকটাকে আমরা বলি নন ফাইনাইট। নন ফাইনাইট। আচ্ছা প্রথমে আগে আমাদের বুঝতে হবে ভাইয়া ফাইনাইট কি আর নন ফাইনাইট কি, এই দুইটার মধ্যে আগে পার্থক্য আমাদের বলেন, রাইট? আচ্ছা দেখো, ফাইনাইট ভার্বকে যদি তুমি একটু বাংলায় বলতে চাও সেটাকে আমরা বলি সমাপিকা ক্রিয়া, মানে যেই ভার্ব দ্বারা একটা সেন্টেন্সকে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা হয়। যেমন আমি যদি বলি আই রিসাইট এ পোয়েম, আমি একটি কবিতা আবৃত্তি করতেছি, এখানে রিসাইট ভার্বটা দিয়ে আমার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছি। আর নন ফাইনাইট হলো যেই ভার্বটা দিয়ে একটা সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না। যেমন আমি যদি বলি যে আমি খাওয়ার পরে কি করব, সেন্টেন্স কিন্তু শেষ হয় নাই আমার, কিন্তু আমি যদি বলি আমি খাই, সেন্টেন্সটা শেষ। তো সাপোজ আমি একটা সেন্টেন্স লিখি প্রথমে যে আই ওয়ান্ট টু ইট, এখানে কয়টা ভার্ব আছে? ওয়ান্ট একটা ভার্ব, ইট একটা ভার্ব, রাইট? এখন কথা হলো যে ভাই কোনটা নন ফাইনাইট কোনটা ফাইনাইট? দুইটা ভার্ব আমরা বলি একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব হয়, আর নন ফাইনাইট ভার্ব একাধিকও থাকতে পারে। তো এখানে আই ওয়ান্ট টু ইট, তুমি যদি বলো আই ওয়ান্ট আমি চাই, অর্থ আছে আমি চাই। তুমি যদি বলো আই টু ইট, মানে কি? টু ইট এটা বাংলা হলো খেতে, টু রাইট অর্থ কি? লিখতে, মানে তে যুক্ত হয়। তাহলে আমি যদি লিখি আই টু ইট মানে কি? আমি খেতে, এটার অর্থ আছে, আরও আছে না, বাকিটা আরও আছে না, আমি খেতে কি খেতে, সেন্টেন্স কমপ্লিট হয় না। তো এই টাইপের ভার্বগুলোকে বলা হয় নন ফাইনাইট, বুঝছো? তো নন ফাইনাইট তিন রকমের হয়, একটাকে বলি ইনফিনিটিভ, জিরান্ট, আর একটা কি পার্টিসিপল। তো যাই হোক এটা ডিটেলসে বলবো, প্রথমে আমরা ফাইনাইট কমপ্লিট করব। তো এইটুকু দ্বারা কি বুঝছো যে নন ফাইনাইট ভার্ব কখনো ফাইনাইট ভার্ব ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। দেখো আমি খেতে চাই, এইটা ধারা মূলত আমার সেন্টেন্স পুরোটা কমপ্লিট হয়েছে। তো ফাইনাইট ভার্ব দ্বারা একটা সেন্টেন্স কমপ্লিট হয়, নন ফাইনাইট দ্বারা হয় না। এবার আসো যে ভাইয়া ফাইনাইট নন ফাইনাইট কীভাবে চিনব? একটা জিনিস মনে রাখবা, ফাইনাইট ভার্ব সবসময় পরিবর্তনশীল, মানে সবসময় এটা কি হয়, ফাইনাইট ভার্বটা
পরিবর্তন হয়, মানে এই ভার্বটা পরিবর্তন হয়, আর নন ফাইনাইটটা সবসময় অপরিবর্তনশীল। মানে তুমি যাই করো নন ফাইনাইট ভার্বটা কখনো পরিবর্তন করতে পারবে না। দেখো তুমি এখানে যদি দেখো এই ভার্বটা তুমি যদি লেখো হি, হি এর পরে কিন্তু ওয়ান্ট লেখি না, আমরা কি লিখি ওয়ান্টস, কারণ কি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস বাই এস যোগ হয়। তো ওয়ান্টস টু ইট, দেখো আমরা কিন্তু এইটা পরিবর্তন করতেছি না, পরিবর্তন করতেছি কি এইটা। তুমি যদি পাস্ট টেন্সে লেখো, কি লেখো হি ওয়ান্টেড টু ইট, আমরা পরিবর্তন করতেছি কি এইটা। তাহলে যেই ভার্বটা পরিবর্তন হয় সেই ভার্বটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। এইটুকু ব্যাপার কি ক্লিয়ার কিনা? যেই ভার্বটাকে আমরা পরিবর্তন করি সেইটুকুকে আমরা বলতেছি কি ফাইনাইট ভার্ব। জানে যেই ভার্বটা পরিবর্তন হয়, যেমন এখানে ওয়ানটা পরিবর্তন হচ্ছে, তার মানে এই সেন্টেন্সে ওয়ানটা হলো আমাদের কি ফাইনাইট ভার্ব। আর যেটা পরিবর্তন হয় না এটাও একটা ভার্ব, তাই না? ইট, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, টু ইট টু ইট টু ইটই হচ্ছে, রাইট? তাহলে এইটা একটা কি নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে আমরা ব্যাপারটা বুঝলাম। এবার আসো যে ভাইয়া পরিবর্তন হয়, এখন ভার্ব কখন পরিবর্তন হয়? এই যে ফাইনাইট ভার্বটা যে পরিবর্তন হবে কিসের উপর ভিত্তি করে পরিবর্তন হবে বলে দেই। এই ফাইনাইট ভার্ব তিনটা জিনিসের উপর ভিত্তি করে পরিবর্তন হয়। কয়টা? তিনটা, মাথায় রাখবা। এক, টেন্সের উপর ভিত্তি করে পরিবর্তন হয়। কিসের উপর? টেন্সের উপর। দেখো আমি এখানে ওয়ান্ট লিখলাম, আমি যদি এইটাকে পাস্ট টেন্সে লিখি কি লিখব? আই ওয়ান্টেড লিখি, কিন্তু আমি প্রথমে কি লিখছি আই ওয়ান্ট, পরটা কি লিখতেছি আই ওয়ান্টেড। দেখো পরিবর্তন হচ্ছে না। আমি যদি ফিউচারে করি আই শেল ওয়ান্ট, এরকম হয়ে যায়, তাই না? তুমি যদি এটাকে পারফেক্টে করো, মানে পারফেক্ট করার দরকার নেই, এই পারফেক্টের আবার আলাদা রুলস। যাই হোক, আই ওয়ান্ট পাস্ট টেন্সে করলে কি আই ওয়ান্টেড, পরিবর্তন হচ্ছে কি এইটা। তাহলে টেন্সের উপর পরিবর্তন হয় কি ফাইনাইট ভার্ব। তারপরে যেটা পার্সনের উপর ডিপেন্ড করা। এখন পার্সন কি? তোমার আই আছে, তুমি যদি এখানে হি লেখো কি হয়ে গেছে? তুমি ধরো প্রেজেন্ট টেন্সে রাখছো আই ওয়ান্ট, তুমি যখন হি লেখো কি লেখো? হি ওয়ান্টস লেখো, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। তাহলে পার্সনের উপর ডিপেন্ড করে কি হয়? পরিবর্তন হয়। আবার নাম্বারের উপর ভিত্তি করেও কি হয়? পরিবর্তন হয়। এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই দেখো এটা পার্সন, আমি যদি এখানে কারো নামও লিখি পার্সন, পরিবর্তন হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নাম্বার হলো এই যে হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? আমরা কি জানি আমি তুমি ছাড়া বাকি সবই কি থার্ড পারসন। তাহলে হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কারণে এই সিঙ্গুলার নাম্বারের জন্য ওয়ান্টের সাথে কি হয়েছে? এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে আমাদের ফাইনাইট ভার্বটা কয়টা জিনিসের উপর ভিত্তি করে পরিবর্তন হয়? টেন্সের উপর, পার্সনের উপর, নাম্বারের উপর। ঠিক আছে, তাহলে আমরা টেন্স পাইলাম, পার্সন পাইলাম, নাম্বার পাইলাম। এখন কথা হলো যে ভাইয়া এইটুকু বুঝলাম যে ফাইনাইট ভার্ব পরিবর্তনশীল, পরিবর্তন হয়। আমরা নন ফাইনাইটে পরে আসি। এই ফাইনাইট ভার্ব আবার দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? দুই ধরনের। একটাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব, আর একটাকে আমরা বলি অক্সিলিয়ারি। এখন কথা হলো ভাইয়া ফাইনাইট ভার্ব মানে কি? যে প্রিন্সিপাল ভার্ব কোনটা আর অক্সিলারি কোনটা, এই ব্যাপারটাকে বোঝো। আমি যদি লিখি এই যে সাপোজ আই ওয়ান্ট টু ইট লিখলাম, হ্যাঁ, এখানে যেই ভার্বগুলার নিজস্ব অর্থ আছে, ওয়ান্টের কি নিজস্ব অর্থ আছে না? তো এই টাইপের ভার্বগুলাকে বলা হয় প্রিন্সিপাল। যেমন আমি যদি বলি আই রিসাইট এ পোয়েম, এখানে রিসাইট একটা ভার্ব, অর্থ আছে, এই টাইপের ভার্বগুলাকে প্রিন্সিপাল বলি। আমি যদি বলি আই রাইট এ পোয়েম বা আই রাইট এ লেটার, এখানে রাইটটা কি প্রিন্সিপাল ভার্ব, কারণ কি এটার নিজস্ব অর্থ আছে। তো অক্সিলারি কি? অক্সিলারি ভার্ব হলো তুমি যদি লেখো সাপোজ আই অ্যাম রাইটিং এ লেটার, সাপোজ এই সেন্টেন্সটাই সবচেয়ে বেশি লিখি আমরা, হ্যাঁ। এটা যদি লেখো, এখানে অক্সিলারি ভার্ব কি অ্যাম, তাহলে এই অ্যাম একটা কি ফাইনাইট ভার্ব। তাহলে ভাইয়া রাইটিংটা কি? রাইটিংটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। আমরা জানি কি সবসময় রাইটিংটারে মেইন ভার্ব ধরি না, আসলে ব্যাপার হলো এখানে অ্যাম হলো ফাইনাইট, রাইটিংটা হলো কি নন ফাইনাইট। এখন কোশ্চেন আসে ভাইয়া কিভাবে? এখন দেখো তুমি আই লেখছো, আমি কি বলছি যেটা পরিবর্তন হয়। আমি যদি এখানে হি লেখি, তুমি কি অ্যাম লিখতে পারবা? কি লেখো? ইজ লেখো না? এই যে পার্সনের জন্য
ভার্বের পরিবর্তন। তোমার রাইটিং কিন্তু রাইটিংয়ে আছে, রাইটিং কিন্তু রাইটিংয়ে আছে। হি ইজ রাইটিং এ লেটার, ইজ হইছে। এখন তুমি যদি দে লেখো, ইজ লিখতে পারবা? কি লেখো? দে আর লেখো। এই যে পার্সন অনুযায়ী পরিবর্তন, নাম্বার অনুযায়ী পরিবর্তন। এবার তুমি যদি এটাকে পাস্ট টেন্সে লেখো, কি লিখবা? আই ওয়াজ রাইটিং এ লেটার। দেখো আমার রাইটিং এইটা কিন্তু ঠিক আছে, এটা পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন কি হচ্ছে? এইগুলা। এই কারণে অক্সিলারি ভার্বও এক ধরনের ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? অক্সিলারি ভার্বও কি আমাদের ফাইনাইট ভার্ব। তে বুঝলাম যে ফাইনাইট ভার্ব ব্যাপারগুলা কি। ঠিক আছে, এবার আসো অক্সিলারি ভার্বগুলা কি কি ধরনের হয়। আমরা যদি দেখি অক্সিলারি ভার্ব দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটাকে বলি আমরা প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি, আর একটাকে আমরা বলি মডাল অক্সিলারি। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি ভার্ব কি? আমরা বলি না এম ইজ আর ওয়াজ ওয়ার, এটাকে কি বলা হয় সংক্ষেপে? টু বি ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে, এগুলাকে আমরা কি বলি? টু বি ভার্ব বলি। এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর টু হ্যাভ ভার্ব কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা। তারপরে কি আছে? টু ডো ভার্ব, ডো, ডিড, ডাজ। এগুলো কি? সব প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্ব কি তাহলে? ওই যে শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, ঠিক আছে, অট টু, নিড টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো যা আছে সবই কি আমাদের মডাল অক্সিলারি ভার্ব। এখন আমাদের একটা কোশ্চেন আছে যে ভাইয়া আপনি টু কেন লেখছেন? আমরা সবসময় ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, ভার্বের সাথে আইএনজি লিখি, তাই না? এখন অনেক জায়গায় দেখবা ভার্ব ওয়ান প্লাস আইএনজি লেখে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এই লেখাটা কিন্তু ভুল, টোটালি ভুল। ভার্ব ওয়ানের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কখনো আইএনজি হয় না। ক্লিয়ার? একটু মনোযোগ দিয়ে শোনো। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান মানে কি? প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কখনো আইএনজি হয় না। কার সাথে হয়? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। এখন তুমি বলতে পারো ভাইয়া ভার্বের বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম তো একই। হ্যাঁ, ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম এক, কিন্তু ভার্বের বেস ফর্মের সাথেই আইএনজি হয়, প্রেজেন্ট ফর্মের সাথে হয় না। কেন? কয়েকটা এক্সাম্পল দিই, দেখো। সাপোজ তুমি যদি লেখো ডো ভার্ব, ডো হলো ভার্বের বেস ফর্ম। তুমি যদি প্রেজেন্ট ফর্ম লেখো, প্রেজেন্ট ফর্ম ডো হইতে পারে, ডাজও হইতে পারে, সাবজেক্ট অনুযায়ী। আমরা যদি হি লেখি, হি এর সাথে কি হয়? ডাজ হয়। ইট লেখলে ইটের সাথে কি হয়? ডাজ হয়। থার্ড পারসন সিঙ্গুলার সাথে এস বাই এস যোগ হয়। পাস্ট ফর্ম কি হয়? ডিড। পাস্ট পার্টিসিপল কি? ডান। আর এটা কি? ডুইং। এখন দেখো একটু জিনিস চিন্তা করো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি কখনো হইতো তাহলে কি ডাজিং হইতো না? ডাজিং হইতো কি না? ডাজিং কিন্তু লেখি না, কি লেখি? ডুইং। কারণ ভার্বের বেস ফর্মের সাথেই সবসময় আইএনজি হয়। এই যে ভার্বের বেস ফর্ম থেকে ভার্ব থ্রি হয়, ভার্বের বেস ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম হয়। আরেকটা জিনিস ক্লিয়ার করি, এই যে আমরা বি ভার্ব বলি, যে টু বি, টু এর সাথে সবসময় মনে রাখবা ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম না। অনেক জায়গায় দেখবা ভার্ব ওয়ান লেখা, এটা কিন্তু টোটালি ভুল। ভার্বের টু এর সাথে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। যেমন এই কারণে আমরা টু বি লিখি। তুমি কি কখনো টু এম লেখছো? এম কিন্তু লেখো নাই। দেখো ভার্বের বেস ফর্ম কি বলি আমরা? বি কে ভার্বের বেস ফর্ম বলি। এই ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? এম, ইজ, আর কে কি বলা হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়ার। পাস্ট পার্টিসিপল কি? বিন। আর আইএনজি কি হয়? বিং। এবার একটু চিন্তা করো, যদি ভার্বের অনেক জায়গায় বলে না ভার্ব ওয়ান প্লাস আইএনজি, এইটা যদি ঠিক হইতো তাহলে কি হইতো? ভার্ব ওয়ান এমিং, ইজিং, আরিং হইতো না? আমরা কখন এমিং, ইজিং, আরিং লেখছি? কি লেখি? বিং লেখি। তুমি ভার্ব থ্রি যখন করো, তুমি কি এম এন, ইজেন, আর এন লেখো? কি লেখো? বিন লেখো। কারণ ভার্বের বেস ফর্ম থেকেই এগুলা কি হয়? চেঞ্জ হয়। তাহলে এই কারণে টু এর সাথে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এটাকে আমরা ইনফিনিটিভ বলি। ঠিক আছে, যাই হোক, এটা হলো বেসিক ব্যাপার। আমরা অনেক সময় এগুলোর মধ্যে ভুল ধারণায় থাকি, ঠিক আছে, এগুলো যাতে আমরা আর ভুল না করি। হ্যাঁ, তাহলে অক্সিলারি ভার্ব বুঝলাম আমরা। এবার আসো, প্রিন্সিপাল ভার্বকে আবার কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। ঠিক আছে, আমাদের সবচেয়ে সমস্যা হয় প্রিন্সিপাল ভার্ব নিয়ে। কি নিয়ে? প্রিন্সিপাল ভার্ব নিয়ে। প্রিন্সিপাল ভার্বকে একটাকে বলা হয় আমাদের ইন্ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, আরেকটাকে বলা হয়
আচ্ছা উল্টা লিখছি না, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ যারা স্টুডেন্ট পড়াও তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক কিছু আমরা ভুলের মধ্যে থাকি। দেখো এখানে আজকে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব যে ভাইয়া ট্রানজিটিভ কি ইনট্রানজিটিভ কি, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। ট্রানজিটিভ হলো যেই ভার্বের সাথে, মনে রাখবা, যেই ভার্বের সাথে অবজেক্ট থাকে, কি থাকে, যেই ভার্বের সাথে অবজেক্ট থাকে সেটাকে আমরা বলি ট্রানজিটিভ। যেই ভার্বের সাথে অবজেক্ট থাকে না সেটাকে আমরা কি বলি, ইনট্রানজিটিভ। এখন দেখো আমি যদি বলি, সাপোজ আমার বোনের নাম মিম, আমি মিম লিখি, মিম রিডস আ বুক। মিম কি করে, একটা বই পড়ে। এখানে দেখো অবজেক্ট কোনটা, আগে অবজেক্ট চিনো। অবজেক্ট কোনগুলো, আমরা একটা জিনিস বলি সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কিন্তু হয় না। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এটাকে আদার্স ওয়ার্ড বলা হয়, আমাদের বোঝায় ভুল, এটাকে আদার্স ওয়ার্ড বলা হয়, কারণ সবসময় ভার্বের পরে অবজেক্ট থাকে না। কেন, এখানে দেখো অবজেক্ট কাকে বলে, যখন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। সে পড়ে, কি পড়ে, বই পড়ে। যদি বলে হি টিচেস আস, কে শিক্ষা দেয়, কাকে দেয়, এই যে কাকে, কি বা কাকে বা কাদেরকে, কাকে দেয়, আমাদেরকে দেয়। ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় ওইটাকে বলা হয় অবজেক্ট। তাইলে ট্রানজিটিভ ভার্ব হলো যেই ভার্বের পরে অবজেক্ট থাকে সেইটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। যেই ভার্বের পরে অবজেক্ট থাকে সেইটাকে আমরা কি বলি, ট্রানজিটিভ। এখন ভাইয়া অবজেক্ট না থেকে কি থাকতে পারে, দেখো আমি যদি বলি, মিমেরটাই দিয়ে বলি, মিম রিডস অ্যাটেন্টিভলি। অ্যাটেন্টিভলি মানে কি, মিম মনোযোগ সহকারে পড়ে। এই ভার্বের সাথে এই অ্যাটেন্টিভলি ওয়ার্ড আছে ঠিকই, কিন্তু অ্যাটেন্টিভলি কিন্তু অবজেক্ট নয়। অ্যাটেন্টিভলি অবজেক্ট না। অবজেক্ট কি হয়, নাউন হইতে পারে, বা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর করলে যেটা পাওয়া যায় সেটা অবজেক্ট। কিন্তু এখানে দেখো সে মনোযোগ সহকারে পড়ে, এখানে সে পড়তেছে কি করে, মনোযোগ সহকারে। কি বা কাকে দ্বারা প্রশ্ন হয়েছে, কি পড়ে, হয় না, কাকে পড়ে, হয় না, মনোযোগ সহকারে পড়ে, মানে কিভাবে পড়ে। এই যে ভার্বের পরে যখন অবজেক্ট না থাকে অন্য কোনো ওয়ার্ড থাকে, আবার ওয়ার্ড নাও থাকতে পারে, যদি ওয়ার্ড থাকে সেটা অবজেক্ট না, অন্য কোনো ওয়ার্ড থাকে, ওই ধরনের ভার্বগুলোকে ইন্ট্রানজিটিভ বলে। এই যে অ্যাটেন্টিভলি, এটাকে কিন্তু আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো একটা জিনিস, যে সবসময় ভয়েস চেঞ্জ হয় ট্রানজিটিভ ভার্বের, যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেই ভার্বগুলারই কি হয়, ভয়েস চেঞ্জ হয়। ইন্ট্রানজিটিভ ভার্বগুলার ভয়েস চেঞ্জ হয় না। দেখো মিম রিডস অ্যাটেন্টিভলি, এটার ভয়েস চেঞ্জ তুমি করতে পারবে না। কয়দিন আগে আমার বোন তো স্কুলে ভয়েস চেঞ্জ করাচ্ছিল, তাকে হি গোজ টু স্কুল এইটার ভয়েস চেঞ্জ করাইছে। তো আমি বলছি যে এটার ভয়েস চেঞ্জ হয় না, তো স্যার নাকি বলছে যে পড়ালেখা না জানলে এমনই হয়। আমি জানি না সে কেন বলছে বা কি বলছে, আমার আইডিয়া নেই। সে 9-এ পড়ে, 9-এ একটা স্টুডেন্ট পড়াইতে গেলে বলছে। দেখো এইটার কেন ভয়েস চেঞ্জ হয় না, এই জায়গায় অবজেক্ট নাই। দেখো কি বলছে, হি গোজ টু স্কুল। গোজ কি যায়, আছে এরকম, কি যায় কিন্তু হয় না, কাকে যায়, হয় না। তার মানে এই গোজের পরে এটা কি অবজেক্ট না, গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এইটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস। কি বলি, অ্যাডভার্ব অফ প্লেস। মানে এই গোজের পরে এটা কিন্তু অবজেক্ট না, এটা একটা অ্যাডভার্ব। কিভাবে, দেখো অ্যাডভার্ব, তিনটা অ্যাডভার্ব মনে রাখবা। একটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে করে, এই যে মনোযোগ সহকারে পড়তেছে, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ প্লেস, কোথায় যায়, মার্কেটে যায়, স্কুলে যায়, এগুলাকে বলা হয় প্লেস। আবার আরেকটা আছে অ্যাডভার্ব অফ টাইম। আমি 5টায় ঘুম থেকে উঠি, যে 5টা, এটা কি টাইম, অ্যাডভার্ব অফ টাইম। তো যাই হোক, এগুলো দরকার নেই। তাহলে এখানে এই গোজটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কেন, এই গোজের পরে অবজেক্ট নাই, শব্দ আছে, কি আছে, টু স্কুল আছে, কিন্তু অবজেক্ট নাই, এটা এই কারণে এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু রিডসের পরে কি আছে, অবজেক্ট আছে, এই বুক আছে, তাহলে এইটা একটা কি ট্রানজিটিভ ভার্ব। তাইলে এখন আমরা যে একটা স্ট্রাকচার বলছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সবসময় অবজেক্ট থাকে, এটা কিন্তু ভুল।
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি হয় এটা আদার্স ওয়ার্ড, অবজেক্টও থাকতে পারে আবার অন্য কিছু থাকতে পারে। তাহলে ট্রান্সিটিভ ভার্ব ইনট্রান্সিটিভ ভার্ব ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি কিনা। এবার আমরা দেখো এই ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্বটা ক্লিয়ার। এবার আসো এই যে পজিটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব, ঠিক আছে, রেসিপ্রোকাল ভার্ব, এত ভার্ব কই থেকে আসে। এই দেখো এই যে ট্রান্সিটিভ ভার্বটা মানে যেই ভার্বের পরে অবজেক্ট থাকে, এই যে আমরা যে বলি পজিটিভ, তারপর ফ্যাক্টিটিভ, তারপর ওই মনোভার্ব, ঠিক আছে, আরও কত রকমের ভার্ব আছে না। তো এগুলো আসলে এই যে ভার্বগুলোর পরে যে অবজেক্টগুলো থাকে, এই অবজেক্টগুলোর উপর ভিত্তি করে এই ভার্বগুলোর নাম দেওয়া হয়। কি বলছি, এই ভার্বের পরে যে অবজেক্ট থাকে এই অবজেক্টগুলোর উপর ভিত্তি করে এই ভার্বগুলোর নাম দেওয়া হয়। ক্লিয়ার। দেখো এই ট্রানজিটিভ ভার্বটাকেই মূলত আসলে তোমরা যত রকমের ভার্ব বলো এটা, যেমন প্রথমটাকে বলা হয় কজেটিভ ভার্ব। আচ্ছা, কজেটিভ ভার্ব কি? ধরো সাপোজ আমি যদি বলি আই ইট রাইস, ইট মানে কি আমি খাই, তাই না? এইটার পজিটিভ ভার্ব হলো ফিড, মানে কি আমি খাওয়াই। এটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া, মানে তুমি নিজের জন্য না অন্যের জন্য করতেছো বা অন্যকে দিয়ে করতেছো, অন্যের জন্য করতেছো বা অন্যকে দিয়ে করতেছো, এরকম টাইপের ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। যেমন আই ইট রাইস বলি আমি খাই, আর তুমি যে বলো আই ফিড ইউ আমি খাওয়াই, তোমাকে খাওয়াই, এটা কিন্তু কি করতেছো, তুমি নিজে খাচ্ছ না, খাওয়াচ্ছ, তাই না? এইটাকে বলা হয় পজিটিভ ভার্ব। যেমন তুমি যদি বলো আই লার্ন ইংলিশ, আর তুমি যদি বলো আই টিচ, একটা হলো আমি শিখছি, সরি বানান ভুল লিখছি, একটা হলো আমি শিখছি আর একটা কি আমি শেখাচ্ছি, এগুলা কি পজিটিভ ভার্ব। আবার অনেক সময় দেখবা এগুলার পজিটিভ ভার্ব থাকে না, তখন আমরা ওই হ্যাভ, মেক এগুলা দিয়ে পজিটিভ ভার্ব বানাই, ঠিক আছে? তো যাই হোক, পজিটিভ ভার্বের উপর আমি আলাদা একটা ক্লাস নেব, সমস্যা নেই। তো এই হলো আসলে পজিটিভ ভার্ব। যেমন আমি যদি বলি আই ফ্লাইস, হি ফ্লাইস আ কাইট, মানে কি সে একটি ঘুড়ি উড়ায়, সে কিন্তু নিজে উড়ে না, সে ঘুড়ি উড়ায়। তুমি যদি দেখো বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, মানে কি পাখি উড়ে, পাখি নিজে কাজটা করতেছে, কিন্তু হি ফ্লাইস এ কাইট মানে কি সে একটি ঘুড়ি উড়াচ্ছে, সে কিন্তু নিজে না, এটা কি করতেছে, একটা কাজ করাচ্ছে। তো এইটাও একটা কি আমাদের পজিটিভ ভার্ব। তো যাই হোক, আবার আমরা বলি না উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম আমরা তাকে বানাইছি, এই যে মেড এটাও কি একটা পজিটিভ ভার্ব। আচ্ছা যাই হোক, আমরা ডিটেলসে যখন আরেকদিন পজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো সেই সময়টা বলবো। তাহলে এটা হলো পজিটিভ ভার্ব। তারপরে কি ভার্ব বলা হয়, তুমি দেখো স্টেটিভ ভার্ব নাকি, বা ফ্যাক্টিটিভ ভার্ব বলে। অ্যাকচুয়ালি ফ্যাক্টিটিভ ভার্ব কি, যেই ভার্বের পরে আসলে তোমার কি বলা যায়, দুইটা অবজেক্ট থাকবে। যেমন আমরা বলি না উই মেড হিম ক্যাপ্টেন, এখানে মেড হিম কি তাকে তৈরি করছি, আমরা কি তৈরি করছি, ক্যাপ্টেন। যখন একটা ভার্বের সাথে দুইটা অবজেক্ট থাকে এই ধরনের ভার্বগুলোকে ওইগুলা বলা হয়, ঠিক আছে? আবার কিছু ভার্ব আছে প্রিপোজিশনাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব কি বলে না, হি লুক আফটার মাই প্যারেন্টস, সে আমার লুক আফটার, এই দেখো ভার্বের পরে কি হয়েছে, আফটার একটা প্রিপোজিশন বইছে, মাই প্যারেন্টস আমার মানে কি পিতামাতার কি করতেছে, সে দেখভাল করতেছে, তাহলে হি লুকস আফটার মাই প্যারেন্টস। এখানে এই যে ভার্বের পরে কি হয়েছে, আফটার প্রিপোজিশন বসছে, এরকম টাইপের ভার্বগুলোকে আমরা বলি কি প্রিপোজিশনাল ভার্ব। তারপরে আবার ভার্ব আছে কি রিফ্লেক্সিভ ভার্ব, তো রিফ্লেক্সিভ ভার্ব কি, আসলে যেই ভার্বের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, রিফ্লেক্সিভ প্রোনাউন কি সেলফ যুক্ত, হিমসেলফ, হার্ফ সেলফ এগুলা। আমি যদি লিখি হি কিল্ড হিমসেলফ, দেখো এখানে কি আছে, এই যে হিমসেলফ আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, এই ভার্বের পরে কি আছে, রিফ্লেক্সিভ আছে। তো এই যে অবজেক্টটা কি রিফ্লেক্সিভ অবজেক্ট, এই কারণে এটাকে কি বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। আমি বললাম না যে আসলে অবজেক্টের নামের উপর ডিপেন্ড করে আমরা এইসব ভার্বের নাম দিই। আবার আরেকটা আছে রেসিপ্রোকাল ভার্ব। রেসিপ্রোকাল কি, রেসিপ্রোকাল প্রোনাউন আছে না ইচ আদার, আমি যদি বলি উই আর টকিং ইচ আদার, এই যে ইচ আদার ভার্বের পরে কি হয়েছে, রেসিপ্রোকাল ভার্ব বসছে, এই কারণে এই ভার্বের নাম হয়ে গেছে রেসিপ্রোকাল ভার্ব। তো মূলত আসলে এই হলো তোমার আসলে এই ভার্বগুলোর নাম।
তারপর স্টেটিভ ভার্ব আছে, ফ্যাক্টিটিভ ভার্ব আছে, ঠিক আছে, আরও কত ভার্ব আছে, এগুলো সবই দেখবা তুমি নিজে জানো, বাট সমস্যা হলো কি এরা এমনভাবে দেখায় তোমার এটা জানতেইব, অথচ এগুলো কিন্তু বাস্তবে ইউজ নাই। তুমি পরীক্ষায় গেলেও এগুলো দরকার নাই, কিন্তু এটা আসলে অনেকে দেখায় যে এটা জানতে হইব, মানে কি অন্যরা জানে না এটা আমি জানি, মানে আমি নিজেকে স্পেশাল দেখানোর জন্য আমরা অনেক সময় এটা করি, ঠিক আছে। যাই হোক, তো এগুলো সবই ট্রানজিটিভ ভার্ব, কারণ কি এই ভার্বগুলোর পরে কিন্তু আসলে অবজেক্ট আছে, ঠিক আছে। তাহলে ট্রানজিটিভ ভার্ব বুঝলাম, যেগুলোর পরে অবজেক্ট থাকে সেগুলোকে আমরা কি বলি, ট্রানজিটিভ ভার্ব বলি। এইবার এইটুকু যদি বুঝি, এখানে আরেকটা টুইস্ট দেই। টুইস্টটা হলো এই যে এতক্ষণ যেই ভার্বগুলো তুমি পড়ছো এগুলা সবই কিন্তু অ্যাকশন ভার্ব। কি ভার্ব? এই যে ফাইনাইট ভার্বটা মূলত প্রথমে দুইটা ভাগে ভাগ হয়, এটা আমি আগে বলি নাই কারণ তোমাদের মাথার উপর দিয়ে যাইব। অ্যাকশন ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব বা বিভিন্ন যেই ভার্বগুলো বলতেছি এগুলাকে কি বলা হচ্ছে, অ্যাকশন ভার্ব বলা হচ্ছে। অ্যাকশন ভার্ব কেন? কারণ এগুলা কিন্তু ভার্বগুলা কাজ করতে পারতেছে। আরেকটা ভার্ব আছে, এটাকে বলা হয় নন অ্যাকশন বা হেল্পিং বা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, আমরা লিঙ্কিং ভার্বের সাথে পরিচিত অনেকে। লিঙ্কিং ভার্ব হলো যেই ভার্বগুলোতে এই অক্সিলারি ভার্বগুলা মেইন ভার্ব হিসেবে কাজ করে। আমি যদি বলি শি ইজ আ গুড গার্ল, হি ইজ আ গুড গার্ল, এখানে কি হয়েছে, শি এখানে কিন্তু এই যে গুড গার্ল আমরা বললাম, এখানে ইজটা কি, আমি যদি বলি সে ভালো মেয়ে, ঠিক আছে, এটা বললাম, এখানে কিন্তু ভার্বের প্রয়োজন হয় না, কিন্তু সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আমরা ইজ একটা ভার্ব বসাই, মানে অক্সিলারি ভার্বগুলো আমরা মেইন ভার্ব হিসেবে কাজ করাই, বিশেষ করে বি ভার্বগুলা অ্যামিজার ওয়াজওয়ার এগুলা যখন এগুলা করতেছি, এই অ্যামিজার করতেছি, এগুলাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি বলা হচ্ছে, লিঙ্কিং ভার্ব। আবার আরেকটা আছে যে হি লুকস বিউটিফুল, সে দেখতে খুব সুন্দর, এখানে লুকস কথাটা কিন্তু সে বিউটিফুল, সে সুন্দর, কিন্তু লুকস কথাটা অ্যাড করছি কি সেন্টেন্স তৈরি করার জন্য, তো এগুলা কি করতেছি আমরা বসাচ্ছি, তো এগুলাকে বলা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। আবার এখানে আরেকটা আছে কোয়াসি প্যাসিভ ভার্ব, ঠিক আছে। কোয়াসি প্যাসিভ ভার্ব কি, যে মূলত, আচ্ছা এটা বলে দিই, কোয়াসি প্যাসিভ, আচ্ছা এটা দরকার নেই, থাক, এটা মাথা নষ্ট করার দরকার নেই। তাহলে আমরা বুঝলাম কি ফাইনাইট ভার্বটা প্রথমে দুই রকম, অ্যাকশন ভার্ব এগুলো হয়, আর নন অ্যাকশন ভার্ব বলে আসলে যেই ভার্বগুলোর নিজস্ব কোনো অর্থ নাই। যেমন এখানে শি ইজ এ গুড গার্ল, আমি এভাবে বলি না সে হয় একটা সুন্দর মেয়ে, আমরা কি বলি সে সুন্দর মেয়ে, এই ইজটা লাগাইছি কি সেন্টেন্স, এটা যে একটা সেন্টেন্স এটা দেখানোর জন্য, ঠিক আছে। তাই এগুলো একটা লিঙ্কিং ভার্ব। এই ভার্বেরও কি হয় না, কখনো ভয়েস চেঞ্জ হয় না। যাই হোক, এগুলা হলো ভয়েস চেঞ্জ। যখন আসলে মডার্ন যুগে অনেক কিছু ভয়েস চেঞ্জও বের করছে, মিনিং অনুযায়ী ভয়েস চেঞ্জ হয়। যাই হোক, ওগুলা ক্লাস যদি কখনো করাই দেখাবো। তো এই হলো আমাদের ফাইনাইট ভার্বের আইডিয়া, ঠিক আছে। এইবার আসো ভাইয়া নন ফাইনাইট ভার্ব, এবার নন ফাইনাইট ভার্বগুলোকে একটু ডিটেলসে বলেন, যেগুলো পরিবর্তন হয় না, ঠিক আছে। আচ্ছা দেখো, নন ফাইনাইট ভার্ব প্রধানত তিন ধরনের হয়। একটাকে আমরা বলি ইনফিনিটিভ, ইনফিনিটিভ, একটাকে বলি জিরান্ট, আরেকটাকে বলি পার্টিসিপল, ঠিক আছে। কয় ধরনের হয়, তিন ধরনের। ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেখানেই দেখবা সেটাই একটা ইনফিনিটিভ ভার্ব। টু প্লাস ভার্বের বেস ফর্ম, ওই যে বললাম টু ইট, এটা কি এক্সট্রা বসছে না, দেখবা কখনো এই ভার্বটা পরিবর্তন হয় না। টু এর পরে যখন ভার্বের বেস ফর্ম থাকে এটা পরিবর্তন হয়, এটা দেখা মানে কি একটা ইনফিনিটিভ ভার্ব। তো ইনফিনিটিভ আবার আরেকটা আছে, যেমন আমরা জিরো ইনফিনিটিভ বলি। কি বলি, জিরো ইনফিনিটিভ। এখন কথা হলো ভাইয়া জিরো ইনফিনিটিভ কি, ব্যাপারটা দেখো খুব মজার ব্যাপার, আমরা এতদিন জানি কিন্তু ডিটেলসে পড়ি নেই। দেখো আমরা লিখি না যে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, সাপোজ এই সেন্টেন্সটা আমি লিখলাম, আমরা কি জানি মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। আমরা কিন্তু এখানে কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান লিখি না, কি লিখি, মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। তো এই যে ভার্বের বেস ফর্ম, এটা মনে রাখবা, এটা একা কখনো বসতে পারে না, এটা একা বসার এবিলিটি নাই। এটা হয় ভার্বের সাথে আইএনজি হয়, অথবা ভার্ব 3 হয়ে যায় এই ভার্বের সাথে, অথবা এই ভার্বের বেস ফর্ম 2 এর সাথে বসে। ভার্বের বেস ফর্ম একা কখনো বসে না। তো এখানে দেখো শেলের পরে ভার্বের বেস ফর্ম বসছে, তাইলে এখানে ভার্বের বেস ফর্ম একা বসছে না, এখানে
মূলত টু আছে, বাট এইটা কি উজ্জ্বল, এইটা আমরা দেখি না। তো এই কারণে এইটাকে আমরা কি বলি, জিরো ইনফিনিটিভ বলি। কি বলি, জিরো ইনফিনিটিভ। এরকম অনেক পাবা, ঠিক আছে, যেগুলো আসলে মেইন ভার্ব বসে কিন্তু এখানে টুটা শো করে না, ওই টাইপের গুলাকে আমরা বলি জিরো ইনফিনিটিভ। দেখো তুমি যদি লেখো, সাপোজ এখন ভাইয়া আমার প্রমাণ দেন, যুক্তি দেন, দেখো যুক্তি দেখো যে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক দিলা, তুমি যখন এটা চেঞ্জ করবা তখন কি লেখো, হি উইল ডু দ্য ওয়ার্ক। ডো কিন্তু পরিবর্তন হচ্ছে না, হচ্ছে তুমি যখন এটাকে কি বলতেছো, আই শুড, তুমি কিন্তু ডো পরিবর্তন করছো না, আই উড, আই কুড, ডো এর জায়গায় আছে, এটা পরিবর্তন হচ্ছে না। তার মানে যেটা নন ফাইনাইট ভার্ব কোনগুলা, ইনফিনিটিভ। একটা আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা দেখি এটা ইনফিনিটিভ। আর এই জায়গায় মেইন ভার্ব আবার ইনফিনিটিভ হয় কেমনে, ওই যে এটাকে বলা হচ্ছে জিরো ইনফিনিটিভ, কারণ টুটা দেখা যায় না, এটা কিন্তু পরিবর্তনও হয় না। তো এইটাকে আমরা কি বলি, জিরো ইনফিনিটিভ বলি। এত কিছু মাথায় ঢুকবো আজকে, আর দেখামো নাকি আজকে থাক, পরে মাথার উপর দিয়ে যাইব নাকি? আচ্ছা, এরপরে কি আছে, জিরান্ড আছে। জিরান্ড কি? আচ্ছা, জিরান্ড হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। এখন কথা হলো ভাই, আইএনজি তো কন্টিনিউয়াস করি, আসলে কন্টিনিউয়াস যেই টেন্সটা আমরা বলি, কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার আছে, তোমরা হয়তো ওইভাবে ডিটেলসে পড়ো নাই। বি প্লাস ভার্বের আইএনজি হয়, তাইলে এটা কন্টিনিউয়াস টেন্স হইব। যদি শুধু ভার্বের আইএনজি থাকে সেটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না। প্রথমে বি ভার্ব এমিজার ওয়াজার থাকতে হইব, তারপরে আইএনজি থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স, এছাড়া কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজিটা জিরান, তাহলে কিভাবে এইটা নাউন হিসেবে কাজ করবে। কি হিসাবে? নাউন হিসাবে। যেমন সাপোজ যেই ভার্বগুলার নাউন ফর্ম নাই, মনে রাখো জিরান কোনগুলার কি বলি, যেই ভার্বগুলার নাউন ফর্ম নাই সেটাকে আমরা আইএনজি যোগ করে নাউন করি, এটাকে ভার্বাল নাউনও বলা হয়। যে যেই ভার্বের নাউন নাই, ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউন করি। যেমন সাপোজ লেখা, এই লেখার কি কোনো নাউন ফর্ম আছে? আমরা বলি আই এম রাইটিংয়ে বা আই রাইট এ লেটার, এরকম লেখার কিন্তু নাউন ফর্ম নাই। কিন্তু তুমি যদি বলো লেখা আমার শখ, সাপোজ তুমি যদি বলো লেখা আমার শখ, এটাকে ইংলিশে কিভাবে করবা? কারণ লেখার তো নাউন ফর্ম নাই, তখন এটাকে কি বলি, রাইটিং ইজ মাই হবি। রাইটিং ইজ মাই হবি, এখানে রাইটিংটা কি সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এই রাইটিংটা এখানে নাউন হিসেবে কাজ করতেছে। তো জিরান্ড হলো ওইগুলাই যেগুলো আসলে নাউন হিসেবে কাজ করে, সেইগুলাকে আমরা বলি কি, জিরান্ড। তো এখানে আরও ডিটেলসে আছে, অনেক এক্সেপশন আছে, এগুলাকে আমাদের দেখতে হয়। তারপরে যেটা আসে পার্টিসিপল, তো পার্টিসিপলটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, একটাকে বলি আমরা পাস্ট পার্টিসিপল, একটাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি, এটাও ভার্বের সাথে আইএনজি। কারণ কথা হলো ভাইয়া, একটা বলেন ভার্বের সাথে আইএনজি জিরান্ড, আবার বলেন ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, কেমনে? এই ভার্বের সাথে আইএনজি বৈশা যখন অ্যাজেক্টিভের কাজ করে, কিসের কাজ করে? অ্যাজেক্টিভের কাজ করে, সেইটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। যেমন এই যে আমি বললাম আই এম রাইটিং এ লেটার, এখানে রাইটিংটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। এই যে আই এম রাইটিং আ লেটার। ধরো সাপোজ তোমাদের জব ইন্টারভিউতে শুধু রাইটিং দিয়ে দিবে, এটা ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? এটা নন ফাইনাইট বললে এটা কোন ধরনের ভার্ব? প্রেজেন্ট পার্টিসিপল। এখন কথা হলো যে ভাইয়া এটা তো কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ টেন্স অনুযায়ী কন্টিনিউয়াস, কিন্তু যখন তোমাকে আলাদা মার্ক করে দিবে এই ভার্বটা এখানে কি ভার্ব, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বা নন ফাইনাইট। কিভাবে দেখো, এখানে রাইটিংটা এ লেটার, এই নাউনটার পূর্বে কি অবস্থা, লেখা, লিখতেছে, তাই না? এই অবস্থারে বুঝাইছে, তো এইটা একটা অ্যাডজেক্টিভ, তো এইটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তো আইএনজি হয় তোমার জিরান্ড হবে, নাইলে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে, মানে হয় নাউন হবে নাইলে অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার পাস্ট টেন্স যেটা, ভার্ব 3 শেষ ডাইরেক্ট। পাস্ট পার্টিসিপল কোনগুলারে বলি? ভার্ব 3 কে। তুমি যদি বলো এডুকেটেড, বা তুমি যদি বলো ডান, ডান কি ভার্ব 3 না? বা তুমি যদি বলো ব্রোকেন সাপোজ, এখন আমরা কি জানি, ভার্ব 3 দেখলেই জানি এটা কি তোমার ওই পারফেক্ট টেন্স নাকি? ভার্ব 3 দেখলেই আরে যাই হোক পারফেক্ট টেন্স এটা না। আমি যদি বলি আ ব্রোকেন লেগ, মানে কি একটি ভাঙ্গা পা, এখানে কি কোনো ভার্ব বা সেন্টেন্স আছে? না, এখানে কিন্তু ব্রোকেনটা কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। মূলত এই পাস্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে,
কিন্তু এটার পূর্বে যখন হ্যাজ বসে সেটা আবার টেন্সে রূপান্তর হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এটাও কিন্তু তুমি যদি লেখো তুমি যে কোনো একটা সেন্টেন্স যদি লেখো আই হ্যাভ ডান, ধরো সাপোজ আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক লেখলা। এখানে যদি তুমি এটা বাদ দাও, দ্য ওয়ার্করে কি করছে সে শেষ করছে, এই ডানটাকে যদি শুধু মার্ক করে দেয় জব ইন্টারভিউতে যে এইটা এখানে কি ধরনের ভার্ব, ফাইনাইট না নন ফাইনাইট, তুমি কিন্তু এটাকে কি বলতে হবে, নন ফাইনাইট ভার্ব। এবং এটা কি হিসাবে বসছে, অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, তো এটা কি পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তো পারফেক্ট পার্টিসিপল এমন আছে, এটার উপর একটা ভিডিও আছে, আমি ভিডিওটা আপলোড করে দেবো, সেটা দেখে নিও। তো এই হলো আমাদের ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আশা করি নতুন কিছু শিখছো। আমরা নেক্সট ক্লাসে অন্য যে কোনো তোমাদের যেই সমস্যাটা থাকে ওই সমস্যার উপর ডিটেলসে ক্লাস নেব, হ্যাঁ। তো আজকের জন্য এই পর্যন্তই, ততদিন আগামী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।